গ্যাস সংকটে আবারও সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, মিলছে না বাসাবাড়িতেও। যোগ হয়েছে তীব্র লোডশেডিং, সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা জ্বালানি প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর গুজব বলেছেন তথ্যমন্ত্রী। ফ্যাসিস্টদের খুশি করতে কিছু দল ৭১কে মুছে দিতে চাচ্ছে, মন্তব্য রিজভীর। ৪ বছরের মধ্যেই পূরণ হবে নির্বাচনী প্রতিশ্রুতি, আশ্বাস সমাজ কল্যাণ মন্ত্রীর। এসডিজি বাস্তবায়নে অর্থের বিকল্প উৎস আর বেসরকারি বিনিয়োগ চান অর্থমন্ত্রী। আবারও সংশোধন হবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, জানিয়েছেন আহমেদ আজম খান। মুক্তিযুদ্ধকে ভুয়া বলার জন্য দাঁড়িয়ে আছে একটি দল, বলেছেন ইশরাক হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভোররাত থেকেই পাম্পে দীর্ঘ গাড়ির সারি, গ্যাস মিলছে না বাসাবাড়িতেও। সেই সাথে যোগ হয়েছে তীব্র লোডশেডিং, সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানালেন, সাগরে ভাসমান সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস ডিসচার্জ বন্ধ, এক্সিলারেটরটি ঠিক করতে পুরোপুরি বন্ধ রাখতে হবে ৭২ ঘন্টার জন্য। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গ্যাস সংকটে দুর্ভোগের যেন শেষ নেই নগরবাসীর। ভোর না হতেই সিএনজি স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। গ্যাসের চাপ এতটাই কম, বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। গ্যাস সংকটে রান্না বন্ধ, পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা, বিপর্যস্ত মানুষের নিত্যদিনের কর্মকাণ্ড। ৭-৮ ঘন্টা যদি গ্যাস নিতেই লাগে তাহলে ইনকাম করবে কোথায়? যদি গাড়ির জমা আছে, জমাই তো উঠাইতে পারবো না। এই পর্যন্ত আমরা ৮-৯ ঘন্টা, ৮-৮.৫ ঘন্টা হয়ে গেল লাইনে আছি। এই গ্যাসের সংকট কবে যাবে ওইটি আমরা আপনার কাছে জানতে চাই এবং সরকারের কাছে জানতে চাই। আর সরকারে কি কমু, লাইনে যদি গ্যাস না থাকে পাম্পে আলার গ্যাস দেবো করতে করে। সচিবালয় এ নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় এলএনজি পাইপলাইনে নেওয়া যাচ্ছে না, সমস্যা সমাধানে আরও সময় লাগবে। এক্সিলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আবার প্রায় ৭২ ঘন্টার জন্য এক্সিলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু খুব কঠিন একটি সিদ্ধান্ত। আমরা তাদের সাথে কথা বলছি। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে কিছু না। লোডশেডিং এর জন্য আগে সরকারের দীর্ঘমেয়াদী সিদ্ধান্তহীনতাকে দুষলেন প্রতিমন্ত্রী। আশ্বস্ত করেন, সংকট কাটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ভুল নীতি আপনি গ্রহণ করবেন, একটি সময় তার মাসুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। সেই সংকটের সময়টা হয়তো আজকে এসেছে, আজকে না হলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তো পরশু দিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে আমাকে হতেই হতো। এদিকে বুধবার সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন গুজব সঠিক নয় বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ভারতের সাথে জটিলতা সমাধানযোগ্য যে কোনো সমস্যা সমাধানে কাজ করবে দুই দেশের সরকার। বিশ্বব্যাপী যুব সমাজ সবচেয়ে বড় শক্তি, প্রতিটি স্তরে যুব সমাজকে নতুন চ্যালেঞ্জ নিতে হবে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যুব সমাজের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। মন্ত্রিসভার আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পায় যুব সমাজের উন্নয়নের নানান দিক। একই অনুষ্ঠানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ঘরে বসে যাতে যুব ও নারীরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। একথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। বর্তমান সরকার যুব উন্নয়ন
অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা ঘরে বসেই তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। এবং আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমরা 64টি জেলায় ফ্রিল্যান্সিং কর্মসূচি উদ্বোধন করেছি। আমরা এআই প্রযুক্তির ব্যবহারের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা উপকৃত হতে পারে সেই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে 64টি জেলায় কার্যক্রম শুরু করেছি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে তার কবর জিয়ারত, দোয়া ও স্মরণ সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। তিনি 1969 সালের 12 আগস্ট জন্মগ্রহণ করেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন। কোকো 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালে ক্রিকেটকে যেমন রাজনীতিমুক্ত করেছেন, তেমনি দেশের ক্রীড়াঙ্গনে বহুমুখী উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন। আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বুধবার বনানী কবরস্থানে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মরহুম আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে, এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি। মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছেদ্যভাবে, অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার। এই পর্যন্ত বিএনপি ও জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিরোধী জোটের প্রার্থীর নাম প্রকাশ করা হলেও বিএনপির প্রার্থীর নাম এখনও জানা যায়নি। মনোনয়ন বাছাই করা হবে আগামী রবিবার। প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট। 20 আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে জাতীয় সংসদে। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর 5-এর 3 ধারার ক্ষমতা বলে আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার এম হাফিজউদ্দিন আহমদ। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, শুধু সরকারি অর্থ দিয়ে এসডিজির টার্গেট অর্জন সম্ভব নয়। টার্গেট বাস্তবায়নে পুঁজিবাজার ও বন্ডের মতো বিকল্প উৎস এবং বেসরকারি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তবে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, জনগণ সরকারকে 5 বছরের জন্য নির্বাচিত করলেও বর্তমান সরকার 4 বছরের মধ্যেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ $421 বিলিয়ন অর্থায়ন ঘাটতি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হয়ে গেল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে 5 বছর মেয়াদী কৌশলপত্র বিষয়ে 3 দিনের এক জাতীয় সম্মেলন। সমাপনী অধিবেশনে এসডিজির টার্গেট বাস্তবায়নে বহুমুখী চ্যালেঞ্জ তুলে ধরেন আলোচকরা। 2 দিন যদি কাজ না করে একজন গরিব মানুষ, তাহলে সে অগরিব, আবার গরিব হয়ে যাবে। শুধু 2 দিনের যদি সে বেকার থাকে তার ভিতর দিয়ে, এইটা হলো ফ্র্যাজিলিটি। দারিদ্র শুধু গড় দেখলে হবে না, বিভাজিতভাবে দেখতে হবে। এই দরিদ্র মানুষগুলো কেন দরিদ্র সেটা বুঝতে হলে তার আইডেন্টিটির ইস্যু আছে, এটার ভিতরে তার পরিচিতির ব্যাপার এখানে আছে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, এসডিজির বাস্তবায়ন শুধু আন্তর্জাতিক বাধ্যবাধকতা বা প্রতিবেদন তৈরির বিষয় নয়, মূল লক্ষ্য সাধারণ মানুষের সত্যিকারের উন্নতি ঘটানো।
আমাদের তৃতীয় বড় ক্ষেত্র বিনিয়োগ নির্ভর উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টিকারী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। সেটা যদি করতে হয় তাহলে তার সামাজিক ভিত্তিটা এবং তার জন্য যে দক্ষ জনশক্তি সৃষ্টি করা, হিউম্যান ডেভেলপমেন্ট, সেইটা জন্য এই বিনিয়োগের জায়গা তৈরি করা আছে। এবং সেক্ষেত্রেও জিডিপির 5 ভাগ বরাদ্দ স্বাস্থ্য শিক্ষায়, সেটার জন্য সরকার লক্ষ্য ঠিক করেছে। এবং এই রকম ভঙ্গুর অর্থনীতির সময়ও জিডিপির 2 ভাগ শিক্ষা খাতে এবং 1 ভাগ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এটা বাড়তে থাকবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এসডিজির বাস্তবায়ন কোনো চ্যারিটি বিষয় নয়, এটা নাগরিকদের অধিকার। তথ্য বিভ্রাট হয় এমন কিছু তার সরকার করবে না বলে উল্লেখ করেন তিনি। আমরা বলছি আমরা ট্রেডিশনাল ফাইন্যান্সিং, পাবলিক ফাইন্যান্সিং থেকে একটু বেরিয়ে আসতে চাই। ট্রেডিশনাল পাবলিক ফাইন্যান্সিংয়ে যেটা হয় সেটার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। আমরা এখন অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের কথা বলছি। ইতিমধ্যে আমাদের শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটের বিষয়টা চলে আসছে, এগিয়ে যাচ্ছে। আমাদের ফরেন ফান্ড ম্যানেজাররা আসছে। অনেকগুলো প্রোডাক্ট এখন আছে যেগুলোর মাধ্যমে বন্ড, অনেক প্রোডাক্ট আছে যার মাধ্যমে আমরা অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের মাধ্যমে আমরা কিছুটা গ্যাপ পূরণ করতে পারবো। এবং ইতিমধ্যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও সেটা বাড়ানোর চেষ্টা হচ্ছে। আশা করি দিনের শেষে আমরা সফল হব। এর আগে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এসডিজির বাস্তবায়ন নিয়ে এক সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, আওয়ামী লীগ সরকারের 17 বছরের জঞ্জাল মাত্র 6 মাসে দূর করা সম্ভব নয়। আমরা পাহাড়ে থাকি আর সমতলে থাকি, আমরা শতভাগ সক্ষম হই কিংবা অক্ষম হই, আমরা সবাই মিলিত বাংলাদেশ। এবং এই বাংলাদেশের প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে এবং প্রত্যেকেই রাষ্ট্রের চোখে, সরকারের চোখে সমান উন্নয়নের অংশীদারিত্ব পাবে। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে চাইছেন। আমরা 16 বছরের যে ফ্যাসিবাদ ছিল অনেকটা ধ্বংসস্তূপ, যেখানে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোটাকে নতুনভাবে মেরামত করতে চাইছি। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক পরিচয় নয়, দলমত ও ধর্ম নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের সুষম উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। লাল ফিতার দৌরাত্ম্যকে আমরা একদম মিনিমাইজ করতে চাচ্ছি। সো দ্যাট টাইম, কারণ আমরা বুঝি আমরা ভাই 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স। সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন, দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় প্রতিবন্ধী সহ পিছিয়ে পড়া সব ধরনের মানুষের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি নিশ্চিত করে সেবা সহজলভ্য করার তাগিদ দেন আলোচকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশে বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত ও অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্বের সাথে কাজ করছে সরকার। একই সঙ্গে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক বাজারে অবাধ প্রবেশাধিকার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে হালাল পণ্য নিয়ে ঢাকায় অবস্থিত বেসরকারি গবেষণা সংস্থা BIISS আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও জানান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে। একই সাথে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ বাড়াতে জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করা, লভ্যাংশ ও পুঁজি নিরাপদে ফেরত নেওয়া সহ নানা উদ্যোগের কথা জানান তিনি। এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণ মাত্র $1 বিলিয়নের নিচে। এই খাতে সম্ভাবনা থাকার পরও পিছিয়ে বাংলাদেশ। উন্নয়নে তাই দরকার সঠিক নীতি কাঠামো, গবেষণা, প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং অর্থায়ন। সেমিনারে বক্তারা জানান, বর্তমানে দেশে BSTI ও ইসলামিক ফাউন্ডেশন 2 জায়গায় হালাল সনদ দেয়ায় তৈরি হয় জটিলতা। এই প্রক্রিয়া আরও সমন্বিত ও সহজ করতে একটি স্বাধীন ও একক হালাল সার্টিফিকেশন এজেন্সি গঠনের প্রস্তাব দেন বক্তারা। গেজেটভুক্ত হওয়ার জন্য নয়, দেশের প্রয়োজনে যুদ্ধে গিয়েছিলেন, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। একই সাথে তিনি বলেন, মন্ত্রিত্ব খাটিয়ে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হতে চান না তিনি। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, একটি দল মুক্তিযুদ্ধকে ভুয়া বলার জন্য দাঁড়িয়ে আছে। এসবের মধ্যে সঠিকভাবে শহীদ ও যোদ্ধাদের তালিকা করার কথা জানান তিনি। আরিফিন শাওনের রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকাভুক্তিতে করণীয় নিয়ে মতবিনিময় সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী, মুক্তিযোদ্ধা ও গুণীজনেরা। আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, যোদ্ধাদের সুযোগ সুবিধার কথা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে করণীয় বিষয়গুলো।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পাশ হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনটি সংসদে আবার উত্থাপন করে সংশোধন করা হবে। যা ত্রুটি আছে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ ওটাই হুবহু আইনে পরিণত হয়েছে এবং এখন আমরা সেই বিষয়গুলোকে নতুন করে অ্যাড্রেস করে এটাকে সংসদে আবার সংশোধনী আনার প্রস্তুতি নিচ্ছি। একই সাথে মন্ত্রী বলেন, জোর খাটিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা আর মুক্তিযোদ্ধা হতে পারবে না। যুদ্ধ তো করেছি গেজেটভুক্ত হওয়ার জন্য নয়, আমি মুক্তিযুদ্ধ করেছি আমার দেশপ্রেম থেকে। আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে এখনো গেজেটভুক্ত না এবং মন্ত্রী হয়েও ওই গেজেটভুক্ত হবার চিন্তাও করব না। আগামী দিনে আমরা একটা সুন্দর মুক্তিযুদ্ধের সুন্দর একটি যোদ্ধাদের তালিকা, শহীদদের তালিকা, বীরাঙ্গনাদের তালিকা তৈরি করতে পারি, কারণ আমরা মুক্তিযুদ্ধকে কলঙ্ক মুক্ত করতে চাই, কারণ এটাই আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেন, একটি দল মুক্তিযুদ্ধকে ভুয়া বলার জন্য দাঁড়িয়ে আছে। আমি যখন বিভিন্ন জায়গায় যাই তখন এই ভুয়া মুক্তিযোদ্ধা এবং এই বিষয়ে আপনারা কি করবেন এইটা আমাদের প্রায় শুনতে হয়। একজন রাজনীতিবিদ হিসেবে এটা যেমন আমাকে কষ্ট দেয়, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা শব্দটির আগে যে ভুয়া শব্দটি যোগ হয়ে গিয়েছে সেটি অত্যন্ত পীড়াদায়ক। এক সময় গিয়ে মুক্তিযোদ্ধাটাই না ভুয়া হয়ে যায়, সেই ধরনের একটা আমাদের প্রতিপক্ষ কিন্তু আস্তে আস্তে দাগ হচ্ছে। যাই হোক, এটা আমরা কোনোভাবে হতে দেব না। এটা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশের শুরু এবং এর মাধ্যমে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। পরবর্তীকালে যা কিছুই হয়েছে তা কোনোদিনও মুক্তিযুদ্ধের সমতুল্য হবে না। এ সময় মাঠ পর্যায়ে শহীদ বীরাঙ্গনাদের তালিকা করতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী ইশাক হোসেন। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিরুল ইসলাম বলেছেন, ওবায়দুল কাদেরকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে দলকে বিপর্যস্ত করেছে। তিনি ছিলেন রাজনৈতিক জোকার। এদিন জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদের, নাসিম, আরাফাত, সাদ্দাম ও পরশ সহ 7 জনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে একাধিক মামলার বিচার। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ, ছাত্রলীগের 7 শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে। মোহাম্মদ আলী আরাফাত, বাহাউদ্দিন নাসিম, সাদ্দাম হোসেন এবং ইনান এদের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন রকমের ভূমিকা এবং বিশেষ করে নিখিল, যুবলীগের যিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি নিখিল, তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে সরাসরি গুলি এবং নানা তাদের এই কর্মকাণ্ডের মধ্যে আমাদের 1400 ছাত্র জনতা শহীদ হয়েছিল। যুক্তিতর্ক শেষে প্রসিকিউশন এই মামলায় অভিযুক্ত সকল আসামির সর্বোচ্চ শাস্তির দাবি সহ তাদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানিয়েছে। সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ হয় অথবা যে জরিমানার আদেশ হয় সেটা কি প্রক্রিয়া আদায় হবে বা বাস্তবায়ন হবে সেটির জন্য যেহেতু আমাদের রুলস অফ প্রসিডিওরে ক্লিয়ার কোনো প্রভিশন নাই, সেই জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে আজকে বলেছি যে আমাদের দেশে যে প্রচলিত আইনটা আছে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট এবং ফৌজদারি কার্যবিধি 386 ধারার বিধানটা যাতে মিউটাটিস মিউট্যান্ডিস অনুসরণ করে যেন এইটি প্রয়োগ করা যায় এবং বাস্তবায়ন করা যায় সেই আবেদনটা আমরা করেছি। এই মামলায় শহীদ ওসমান হাদি সহ 29 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। সেই সাথে বাজিয়ে শোনা হয়েছে একাধিক ফোন কল রেকর্ড। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা, অস্ত্র ও চাঁদাবাজি রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি দেশের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত
পার্বত্য চট্টগ্রামের সংকট, সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ শীর্ষক সেমিনারে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা কোনো একক রাজনৈতিক ইস্যু নয়, এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন। তাই সরকার, বিরোধী দল, নিরাপত্তা বাহিনী এবং সব অংশীজনকে একটি অভিন্ন জাতীয় অবস্থানে পৌঁছাতে হবে। নুরুল হক নূর বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রের উৎস ও সশস্ত্র গোষ্ঠীর অর্থায়নের পথ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেমিনারে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ পার্বত্য অঞ্চলে সশস্ত্র তৎপরতা, চাঁদাবাজি ও নিরাপত্তা ঝুঁকির বিষয় তুলে ধরেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারপরে আমাদের থাইল্যান্ড, তারপর কম্বোডিয়া, তারপর ভিয়েতনাম, তারপরে আপনার হলো ইউএসএ, এই সব, তারপরে হলো আপনার ইউকে, এই সকল দেশগুলোতে সে মিটিং করে থাকে, গোপন মিটিং, দেশ বিরোধী মিটিং করে থাকে। পাহাড়ে যদি সেনাবাহিনী আগামীকাল প্রত্যাহার হয়ে যায়, বিশ্বাস করেন পাহাড়কে নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের যে চক্রান্ত ষড়যন্ত্র আছে, এই যে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী, এদের হাতে যে অস্ত্র, আমাদের বিভিন্ন বাহিনীর হাতে তো এরকম অস্ত্র নাই। এই অস্ত্র কারা দেয়? কারা তাদের পিছনে ইনভেস্ট করে? পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করার নানান ধরনের চক্রান্ত অতীত করা হয়েছে। ইনশাল্লাহ এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। এই সমস্ত নেতাদের কিন্তু পরিবার কিংবা তাদের কিছু টার্গেটেড পিপল বিভিন্ন দেশে পড়াশোনা করে আসে একটা লবিং তৈরি করার জন্য, ওখানে যাতে একটা নেটওয়ার্কিং হয়, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফোরামে তারা এই আলাপ আলোচনা তুলে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার। পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হত্যা চেষ্টা মামলায় ল্যাংড়া রুবেল সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, মাদকের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আলমগীরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে ল্যাংড়া রুবেল। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন ডিবি প্রধান। তিনি জানান, মাদক বিক্রির 15 লাখ টাকার জন্য ল্যাংড়া রুবেল তার শুটার দল দিয়ে গুলি চালায় আলমগীরের উপর। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় 4 স্টার গ্রুপের এই সদস্যের নামে একাধিক মাদক বিক্রি ও হত্যা মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। গত 7 আগস্ট পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় ল্যাংড়া রুবেল ও তার সহযোগীরা। গুলিতে গুরুতর আহত হন আলমগীর। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হন। পরে ছায়া তদন্তে নামলে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি, মহামান্য আদালতের কাছে জানাবো যে আসামি এই ল্যাংড়া হওয়ার পরেও এত কিছু করে বেড়াচ্ছে, তার নামে 7টা মামলা আছে এবং দেখেন যে সে একজন মানুষকে হত্যা করার চেষ্টা করেছিল। তাকে গ্রেপ্তারের জন্য আমরা 3 দিন যাবত দিন রাত, আমি বলবো যে দিন রাত পরিশ্রম করা হয়েছে। আপনারা জানেন যে আমি বর্ণনা দিলাম যে আমরা এখানে গেছি, ঢাকার বাইরে গেছি, গাজীপুরে গিয়েছি, তারপরে তাদের জন্য এই বেড়িবাঁধের ওপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা। তো এগুলো বিষয় নিয়ে মহামান্য আদালত যেরকম তার ল্যাংড়ার বিষয়টা দেখবে, আমাদের পরিশ্রমের বিষয়টা তারা আমলে নেবে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে ককটেল সদৃশ্য একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বেলা 11টার দিকে আকস্মিক বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়, তবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। এর পরপরই ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম। পাশাপাশি বিস্ফোরিত বস্তুটির ধরন ও উৎস চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, জনমনে আতঙ্ক তৈরি করতেই পলাতক ফ্যাসিস্ট চক্র ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। আদালত চত্বর ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকা থেকে মধ্যরাতে আবারও একটি ড্রামের ভেতরে রাখা স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকার থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। এ সময় গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। ড্রামের ভেতরে একটি প্রেসার কুকারে রাখা বোমার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একাধিক কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে অজ্ঞাত 3 জন ড্রামটি মসজিদের মাঠে রেখে চলে যায়। সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, তার স্ত্রী ও এক তরুণীর গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবুল মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় আটক বাবুলকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মিতালি 111 বাসার পার্শ্ববর্তী খালি প্লটে তল্লাশি চালায় পুলিশ। কোতোয়ালি থানা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এর আগে বুধবার দুপুরে
মিতালি 111 নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন রায়নগর মিতালি আবাসিক এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা। আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে পরিবারসহ ওই বাসার দ্বিতীয় তলায় বসবাস করতেন। তার 4 সন্তানই বিদেশে থাকেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন বলেছেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সহ হাইকোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে করা ল রিপোর্টার্স ফোরামের মানববন্ধন কর্মসূচিতে একথা বলেন তিনি আরও বলেন, অবিলম্বে আদালতে সাংবাদিকদের ঢুকতে না দিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। মানববন্ধনে আইনবিটের সাংবাদিক সম্পাদক পরিষদ, ডিইউজে, ডিআরইউর নেতারাও অংশ নেন। এ সময় তারাও নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে বাংলাদেশে এ ধরনের সিদ্ধান্ত বিচারের স্বচ্ছতা ও ন্যায় বিচার পরিপন্থী। আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশ পুনর্বহাল না করলে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। এর আগে গত 7 জানুয়ারি থেকে আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের বিভিন্ন এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। এ বিষয়ে বারবার আবেদন করা হলেও প্রধান বিচারপতি সাংবাদিক প্রবেশের অনুমতি দেননি। আদালতে বিচার করা, জনসমক্ষে বিচার করা বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান তার দিক থেকে এটা একটি বাধ্যবাধকতা। যেই বিচার বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষকে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের কোনো অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেইটা সমুন্নত করবার অধিকার দেওয়া হয়েছে, সেই বিচার বিভাগ নিজে যদি সেই অধিকারকে লঙ্ঘন করে, এটা একটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়টির 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে। মারা যাওয়া 2 শিক্ষার্থী হলেন চুয়েটের 2024 ব্যাচের শিক্ষার্থী অর্ণব চন্দ ও শান্তদেব। তাদের দুজনের বাড়ি সিলেটে বলে জানা গেছে। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শান্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ফুটবল খেলা শেষে 2 শিক্ষার্থী হলের পাশের পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে পুকুরের মাঝামাঝি অংশে গিয়ে পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মহানগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2জনকে মৃত ঘোষণা করেন। এদিকে সুনামগঞ্জের দেখার হাওরের আলাদা জায়গা থেকে পুলিশ 2 শিশুর লাশ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে তাদের বাবাকে আটক করেছে। আটকের পর বাবা নিজের 2 শিশু সন্তানকে পারিবারিক কলহের জেরে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আর একবার জানিয়ে। গ্যাস সংকটে আবারও সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, মিলছে না বাসাবাড়িতেও। যোগ হয়েছে তীব্র লোডশেডিং, সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা জ্বালানি প্রতিমন্ত্রীর। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর গুজব বলেছেন তথ্যমন্ত্রী। ফ্যাসিস্টদের খুশি করতে কিছু দল 71কে মুছে দিতে চাচ্ছে, মন্তব্য রিজভির। 4 বছরের মধ্যে পূরণ হবে নির্বাচনী প্রতিশ্রুতি, আশ্বাস সমাজ কল্যাণ মন্ত্রীর। এসডিজি বাস্তবায়নে অর্থের বিকল্প উৎস আর বেসরকারি বিনিয়োগ চান অর্থমন্ত্রী। আবারও সংশোধন হবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, জানিয়েছেন আহমেদ আজম খান। মুক্তিযুদ্ধকে ভুয়া বলার জন্য দাঁড়িয়ে আছে একটি দল, বলেছেন ইশরাক হোসেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।